আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বিএনপি। ২৪ এবং ৭১কে একই কাতারে রাখার বিপক্ষে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে সমর্থন এনসিপি। জনগণ সমর্থন দেওয়ার কারণে স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে মন্তব্য তারেক রহমানের। সরকারকে মানুষের ভোটাধিকারের চাহিদা পূরণের তাগিদ। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বললেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরামর্শ। এবং বৈশাখ উদযাপনে বদলে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম, থাকবে ইসলামী দৃষ্টিভঙ্গি। ইউনেস্কোর স্বীকৃতিতে প্রভাব পড়বে না, দাবি সংস্কৃতি উপদেষ্টার। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংবিধানের মূল ৪ নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ গণ অভ্যুত্থানকে একই কাতারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি দলটির। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা জানান। একই দিনে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত নতুন এই রাজনৈতিক দলটি। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ। এতে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধান। এরপর সংস্কার নিয়ে বেশ কিছু বিষয় সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় ২৪ আর ৭১কে একসাথে রাখা সমীচীন নয় বলে জানান তিনি। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশের প্রায় সবকটিতেই একমত দলটি। আমরা এখন কত বছর, ৫৩-৫৪ বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুন ভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো ৬৯টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। বিএনপির পর এলডি হলে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার বিষয়ক কমিটির সমন্বয়ক সারোয়ার তুষারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় আবারও গণপরিষদ নির্বাচনের তাগিদ দেন এনসিপির এই নেতা। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী বলেও দাবি তার। শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয়, এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত ৩২টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান। তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে? জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। এদিন বিএনপি এনসিপির পাশাপাশি ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
জুলাই অভ্যুত্থানে আহতদের সৌজন্যে সেনা সদর দপ্তরে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ইফতারের আগে বক্তৃতায় জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আহতদের চিকিৎসায় সব সময় তৎপর থাকবে সেনাবাহিনী। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদেরকে জাতির কৃতি সন্তান উল্লেখ করে তাদেরকে আর্থিক সহায়তার আশ্বাস দেন জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জনগণ সমর্থন দেওয়ায় স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে, তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, এখন জনগণের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চাহিদা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সরকার জবাবদিহিতায় বাধ্য থাকবে। তিনি বলেন, সংস্কার নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু বিএনপি সবার আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে জনগণকে সোচ্চার করতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। পিআইবিতে আয়োজিত সেমিনারে গুজব বন্ধে প্রতিটি গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং ডেস্ক রাখার প্রস্তাব করেন বক্তারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। দেশে মূলধারার এবং ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। এতে উঠে আসে দেশে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর নাম ও লোগো ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনাসহ বিভিন্ন মুখরোচক সংবাদ পরিবেশনের তথ্য। গণমাধ্যমগুলোতে ফ্যাক্ট চেকিং ডেস্ক থাকলে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কমে আসবে বলে মনে করেন বক্তারা। পাশাপাশি মিডিয়াগুলোকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তারা। সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটা হাউসকে উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটা হাউসের মধ্যে কোলাবোরেশন লাগবে। যেভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং এই ডিজিটাল টেকনোলজিকে আমরা অপব্যবহার করছি, তাতে আমাদের কিশোরীরা যেমন ঘরের বাইরে যেতে পারতেছে না এবং অনেক সময়ই দেখা যাচ্ছে যে তারা অনেক অল্প বয়সী গৃহবন্দী হচ্ছে, বাবা মা বাধ্য হচ্ছে তাদের অল্প বয়সী বিয়ে করতে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, যারা ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করেছে, জুলাই হত্যাকাণ্ডের সমর্থন করেছে, তাদের অনুশোচনার সুযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ৬-৭ মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার, আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য, অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে। যদি আমরা ওইটুকুন বুঝি, তাহলে কিন্তু ওই অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব। এ সময় সংবাদকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ন্যূনতম বেতন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ঐশী গোস্বামী প্রমাণ, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখ উদযাপনে বদলে ফেলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। নতুন নাম হতে পারে
নববর্ষের শোভাযাত্রা। বাংলা নববর্ষ বরণের আয়োজনকে সার্বজনীন করতেই এমন পরিবর্তন বলে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানান, এবার শোভাযাত্রায় থাকবে ব্যতিক্রম আয়োজন, থাকবে ইসলামী দৃষ্টিভঙ্গির অনেক কিছু। এসব পরিবর্তনে শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি হারাবে না বলে মনে করছেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলা বর্ষবরণের আয়োজনকে আরও রাঙিয়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিদেরও আকৃষ্ট করে তোলে। স্বৈরাচার শাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং অপশক্তির অবসান কামনায় 1989 সালে এই শোভাযাত্রার প্রচলন হয়। তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সালে এর নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা, যা 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। 30 বছর পর মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তার কারণ ব্যাখ্যা করেন সংস্কৃতি উপদেষ্টা। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। শোভাযাত্রা যেটা, এটা বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর চারুকর্ম নিয়ে আপত্তি আছে অনেকের। 2023 সালে এগুলো বাদ দিতে আইনি নোটিশও পাঠানো হয়। এবারের শোভাযাত্রায় চারুকর্মগুলো থাকবে কিনা তা পরিষ্কার করেনি সংস্কৃতি মন্ত্রণালয়। তবে থাকবে ইসলামিক ভাবধারার অনেক কিছু। আর এসব পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি। যারা ইসলামী সংস্কৃতিতে, একই সাথে আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, বর্ষবরণের আয়োজন সন্ধ্যার মধ্যেই শেষ করবার বাধ্যবাধকতা থাকবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও থাকবে না বাড়াবাড়ি। আগে যেরকম সামনে র্যাপ পিছে র্যাপ দিয়ে মিছিল করতে হতো, সেটা করতে হবে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে ট্রেন ও বাসে ঈদ যাত্রা। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার কালোবাজারির সুযোগ নেই। স্টেশনে কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করে কেউ অন্যের টিকিটে ভ্রমণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ যাত্রীদের। পরিবহনে এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রিপোর্ট আদ্দিন সজীবের। ঈদ মানেই যেন টিকিট বিড়ম্বনা। অনলাইনে ট্রেনের টিকিট এই আছে, এই নেই, আছে কালোবাজারি কিংবা অবৈধ উপায়ে টিকিট নেয়ার অভিযোগও। কিন্তু এসব বন্ধ হচ্ছে না কেন, সেই প্রশ্ন উঠছে ঈদ যাত্রা শুরুর আগ মুহূর্তে। অনলাইন টিকিটের ক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ নাই। এটা কারণ হলো, আপনারা জানেন এনআইডির মাধ্যমে এবং ওটিপির নিজস্ব মোবাইলে ওটিপি যাবে, সুতরাং সেক্ষেত্রে কালোবাজারের সুযোগ নাই। যারা টিকিট পায় নাই, এখন আপনারা জানেন সরবরাহ চাহিদা থেকে সরবরাহ কম থাকলে সবাই টিকিট পাবে না, এটাই স্বাভাবিক। আমাদের আপনার ঈদ যাত্রা যখন টিকিট দিয়ে আপনারা দেখছেন এক এক দিন 1 কোটি পর্যন্ত, 1 কোটি 1.25 কোটি পর্যন্ত হিট হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু, সেজন্য সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে তাদের স্পষ্ট বার্তা, এবার অবৈধ উপায়ে স্টেশনে ঢুকতে পারবেন না কেউই। থাকছে কয়েক স্তরের চেকপোস্ট। মানুষ যদি ইচ্ছাকৃতভাবে অন্যের আইডিতে ভ্রমণ করার চেষ্টা করে, সেটা হলো অবৈধ উপায় অবলম্বন করা। আর এই অবৈধ উপায় অবলম্বন করলে আমরা বাড়া জরিমানার বিধান রেখেছি, শাস্তিমূলক ব্যবস্থার বিধান রেখেছি। আর সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্তরে চেকিং প্রোগ্রাম আছে। আমাদের প্ল্যাটফর্ম প্রবেশ মুখে 2 বা 3 বার চেকিং হবে, ট্রেনে চেকিং হবে এবং ডেস্টিনেশনে গন্তব্যস্থলে আবার চেকিং হবে। এবার ঈদের লম্বা ছুটি হলেও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে অনেকেরই পিছিয়েছে ঈদযাত্রা। তবে সড়কপথের ভোগান্তির চেয়েও এবার বেশি অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এখনও নেই কার্যকর উদ্যোগ। যদিও বাস কর্তৃপক্ষ বলছে বিআরটি এর নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।
আমার ঝিনাইদহ অঞ্চলে ভাড়া হয় 650, এখানে আছে 750 চাচ্ছে, আবার এসি বাসে চাচ্ছে 1150। মানে এটা যে কিভাবে হচ্ছে, এসি বাসে আগে 850, এখন হচ্ছে ঈদের সময় হচ্ছে ওইটা 100 করে ইনক্রিজ করছে 750 করে। এমনি সময় চার্টের থেকে কম ভাড়ায় টিকিট বিক্রি হয়, 50 টাকা 100 টাকা ছাড় দিয়ে নেয়। ঈদের সময় সেটা ছাড়, ঈদের সময় সেটা ছাড় নাই, এজন্য পাবলিক মনে করতেছে বেশি নিচ্ছে। এখনো ঈদে সড়ক, নৌ এবং আকাশপথে বাড়তি ভাড়া আদায় হচ্ছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতি বলছে, নৈরাজ্য বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। তবে নানা উদ্যোগ আর আশ্বাসের পর শেষ পর্যন্ত ঈদযাত্রা কেমন হবে তার দিকে তাকিয়ে ঘরমুখ মানুষ। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়। এ সময় তিনি জানান, সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের বিষয়ে অবগত ছিল না এনসিপি। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে। এ সময় আব্দুল বাকেরের নেতৃত্বে 155 সদস্যের শ্রমিক উইংয়ের কমিটি ঘোষণা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ডিফাইন্ড হোক, যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে। একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর সদর উপজেলা হালসা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় দুলু বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গর্বিত সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি নেতা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে। 111 যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, এই সেনাবাহিনীকে নিয়ে 111-এর মতো আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। এ পর্যায়ে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 7 থেকে 10 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট। এতে অংশ নেবে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, দুবাই সহ দেশি বিদেশি বহুজাতিক অনেক প্রতিষ্ঠান। এবারের সামিটের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর প্রত্যাশা করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানান বিডা চেয়ারম্যান। 100 মিলিয়ন ডলার দিবে, মাত্র 100 জনের চাকরি হবে। আমার 100 মিলিয়ন ডলারের 100 জনের চাকরি দরকার নেই, আমার 10 মিলিয়ন ডলারের 1000 জনের চাকরিটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, আমার দেশের জন্য। সো আমরা ওইটাতে ফোকাস করার চেষ্টা করছি। আর ফাইনালি আরেকটা কনসেনসাস রিলেটেড ছোট্ট একটা পয়েন্ট বলি, সেটা আসলে আমার আগে মেনশন করা উচিত ছিল। আমাদের কিছু পার্টনার আছেন যারা মাল্টিল্যাটারাল এবং আসলে গ্লোবাল পজিশনে তারা যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ইনভেস্টরদের জন্য। রমজানে ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইন। গত বছরের মতো এবারও এই ক্যাম্পেইন শুরু করেছে লাইফ বয় হ্যান্ড ওয়াশ, যার মূল উদ্দেশ্য খাবার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়ার বিষয়ে সচেতন করা, পাশাপাশি জীবাণু থেকে সুরক্ষিত রাখাও এর অন্যতম লক্ষ্য। ঘরের ভেতরে ও বাইরে হাইজিন বজায় রাখতে কাজ করে যাচ্ছে লাইফ বয়। জীবাণু থেকে সুরক্ষিত থাকতে ঢাকার চকবাজারের প্রতিটি গলির দোকানগুলো সেজেছে লাইফ বয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ডওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে। এতে ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার। ক্যাম্পেইনের কারণে ভ্রাম্যমাণ দোকানগুলোর চেহারাও বদলে গেছে। বাংলাদেশের ফুড ডেলিভারি ভিত্তিক ফুডি অ্যাপ
একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল ফুডি ইফতার ও সাহরি ফেস্টের আয়োজন করেছে। গত 20 মার্চ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 29 মার্চ পর্যন্ত। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের মাঠে প্রতিদিন দুপুর 2টা থেকে শুরু হয়ে উৎসব চলছে রাত 11টা পর্যন্ত, যেখানে স্টল দিয়েছে ঢাকার জনপ্রিয় প্রায় 30টি রেস্টুরেন্ট। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এই মেলায় আগামী 26 মার্চ থেকে থাকবে বিশেষ আয়োজন মেহেদি ফেস্টিভ্যাল। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান বাংলাদেশের খেলোয়াড়রা। আর এই কাজে লাল সবুজের দলকে সাহসী করে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামী 25 মার্চ আসামের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে দুদল। পরাগ আরমানের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে রুখে দিতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছে ভারত। আসামের রাজধানী শিলংয়ে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে লাল সবুজের দলকে। তবে দলের মিডফিল্ডার ইব্রাহিম আশাবাদী, জানান চ্যালেঞ্জ থাকবেই, সেটা মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। ভারতের জালে গোলও করতে চান তিনি। আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। ভারতের অসহযোগিতা সত্ত্বেও ক্যাবরেরার দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন অবশ্য ভালো খেলার ব্যাপারে আশাবাদী। প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর সমন্বয়ে দেশের মানুষের আশা পূরণে সচেষ্ট থাকবেন বলেই জানান তিনি। আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। ম্যানেজার আমির খান অবশ্য নিজেদের প্রস্তুতিতে খুশি। তিনি জানান ভারত অসহযোগিতা করতে পারে ধারণা করেই মানসিক প্রস্তুতি ছিল তাদের। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কভার করে এসেছি। এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে করছে। এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে, আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। ভারতের শিলংয়ে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন। 9 খেলায় 8.5 পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন তিনি। 8 পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস হন রানার আপ। 7 পয়েন্ট অর্জন করেন 4 জন খেলোয়াড়। তাদের মধ্যে টাইব্রেকারে নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বিএনপি। 24 এবং 71কে একই কাতারে রাখার বিপক্ষে 166টি সুপারিশের মধ্যে 113টিতে সমর্থন এনসিপির। জনগণ সমর্থন দেওয়ার কারণে স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে মন্তব্য তারেক রহমানের। সরকারকে মানুষের ভোটাধিকারের চাহিদা পূরণের তাগিদ। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বললেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরামর্শ। এবং বৈশাখ উদযাপনে বদলে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম, থাকবে ইসলামী দৃষ্টিভঙ্গি। ইউনেস্কোর স্বীকৃতিতে প্রভাব পড়বে না, দাবি সংস্কৃতি উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।